রক্ত পছন্দ করে। রাষ্ট্র আমাদের কাছে যদি বলতো যে হ্যাঁ আমরা এই রক্তের বিনিময়ে আপনাদের এই দাবি মেনে নিব, আমরা প্রস্তুত, এখানে সবাই আমরা রক্ত দিতে প্রস্তুত, তবুও আমাদের ঘরে ফেরার মতো কোনো উপায় নেই। আমরা চাই যে আমাদের দাবি অনতি বিলম্বে বাস্তবায়ন করা। কত বড় নির্লজ্জ রাষ্ট্র, কত বড় বেহায়া রাষ্ট্র, কত বড় নির্লজ্জ কর্তৃপক্ষ! আমরা তাদের সাথে দেখা পর্যন্ত করতে পারি না। তারা শীতাতপ নিয়ন্ত্রিত হচ্ছে ঘরগুলোতে থাকে, এখানে আমাদের কান্নার শব্দগুলো তাদের কাছে পৌঁছায় না, আমাদের কষ্টের কথাগুলো তাদের কাছে পৌঁছায় না। আমরা বোনেরা 9 দিন যাবত এই রাজপথে অবস্থান করছি, তাদের ঘরে কি মা বোন নেই? তাদের লজ্জা করে না যে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখানে অবস্থান করতেছি, তাদের লজ্জা করে না? হ্যাঁ, নির্লজ্জ রাষ্ট্র, নির্লজ্জ বেহায়া রাষ্ট্র, এত ছোট আত্মার, এত ছোট লোক রাষ্ট্র আমি আর কোথাও কখনো দেখি। আমরা আমাদের একটা দাবি নিয়ে অবস্থান করছি, সেটা হলো করোনাকালীন আমাদের একটা বৃহৎ গোষ্ঠী, আমরা 1990 থেকে 94 সময়ে যাদের জন্ম, এই বৃহৎ শিক্ষার্থী গোষ্ঠী করোনাকালীন সময়ে করোনাকালীন ঠিক আগ মুহূর্তে চাকরি বাজারে প্রবেশ করে এবং করোনার সময় তারা চাকরিতে আবেদনের সুযোগটা হারায়। আপনারা জানেন যে ওই সময়টাতে বাংলাদেশে শুধুমাত্র বিসিএস ব্যতীত কোনো ধরনের সার্কুলার তখন ছিল না। এই অবস্থায় আমরা যেহেতু একটা বৈশ্বিক মহামারীর কারণে চাকরিতে আবেদন করতে পারিনি, তো আমরা পরবর্তীতে তৎকালীন সরকার একটা প্রহসনী ব্যাকডেট দিয়েছিল, যে ব্যাকডেটটা 30 মাস পেছন থেকে ধরা হয়েছিল, অর্থাৎ 39 মাসের 30 মাস পেছন থেকে কাউন্ট করা হয়েছিল, আর অর্থাৎ শিক্ষার্থীরা পেয়েছিল মাত্র 9 মাস। সেটাও তারা ঠিক অধিকাংশ শিক্ষার্থীরা পায়নি। আবার যারা পেয়েছিল তারা কিছু পরীক্ষায় আবেদন করেছিল এবং সেখানে একদিনে 15 থেকে 20টা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর বিগত সরকারের আমলের সমস্ত যে কুটিলতা, জটিলতা এবং নিয়োগ বাণিজ্য সমস্ত কিছু বর্তমানে আমরা জানতে পারছি, আপনারা সবাই জানতে পারছেন। কয়েকদিন আগে ডক্টর ইউনূস স্যার বলেছে যে বিগত 16 বছরে চাকরি প্রার্থীরা সব বঞ্চিত হয়েছে। তো এই যে কথাগুলো তারা নিশ্চয়ই অনেক এগুলোর প্রমাণ সাপেক্ষেই বলছে। তো এই যে তারা, আমার রাষ্ট্র সবই জানে, সবই বোঝে, অথচ এই যে আমরা যে এই বিগত সরকারের বিরুদ্ধে আমি মনে করি 35-এর আন্দোলনের সবার প্রথম প্রতিবাদ তারা যে বৈষম্য করছে, সেই বৈষম্যের প্রথম প্রতিবাদ। তাহলে 12 বছর ধরে একটা আন্দোলন চলে আসলো, কেন চলে আসলো? সেই চলে আসার প্রেক্ষিতে একটা গবেষণালব্ধ ফলাফল জনপ্রশাসন সংস্কার কমিশন 24-এর বাংলায় এসে দিল। সেই সংস্কার কমিশনের সুপারিশটাকে ডিনাই করে 32-এর প্রজ্ঞাপন দেওয়া হলো। 32-এর প্রজ্ঞাপন দেওয়া হলো আসলে যাদের জন্য, তারা মূলত ওই ক্ষতিগ্রস্ত শ্রেণীর না, 32-এর সুবিধাটা তারা পায় 32-এর সুবিধা যাদের জন্য আসলে দিল, তারা আসলে করোনাকালীন দেখা যাচ্ছে রানিং স্টুডেন্টই ছিল অধিকাংশ। আর আমরা যারা করোনাকালীন শেষোত্তর, প্রসবাস, বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী, তারাই এই 32-এর সুবিধার মধ্যে পড়িনি। 32-এর সুবিধাটা আমরা বঞ্চিত হয়েছি। এখন সরকারের কাছে আমাদের দাবি হলো আমরা যেন অন্তত ন্যূনতম 3টা বছরের জন্য বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আবেদন করতে পারি। এটাই মূলত আমাদের, আমরা সরকারের কাছে চাকরি চাচ্ছি না, আমরা আবেদন করতে চাচ্ছি। কারণ দেখেন, সরকার যে বয়সের সীমাটা বেঁধে দেয়, প্রাইভেট সেক্টরেও সেই বয়সের সীমাটাই বেঁধে দেওয়া হয়, যার কারণে আমরা প্রাইভেট, পাবলিক কোনো জায়গাতেই আবেদন করার মতো যোগ্যতা রাখছি না। এই যে যোগ্যতাটা হারিয়েছি আমরা এত কিছু করে, আমরা এখানে অধিকাংশ নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর শিক্ষার্থীরা, যারা দেখা যায় যে এসএসসি ইন্টারমিডিয়েটের পর থেকে নিজের পড়াশোনার কষ্টে আমরা টিউশনি করে নিজেরা বহন করি। সেই অবস্থা থেকে আমাদের চাকরির বাজারে এসে এত মাস্টার্স কমপ্লিট করার পরে যখন আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করে যখন চাকরির বাজারে প্রবেশ করে সার্কুলার না থাকার কারণে আবেদন করতে পারি না, সেটা কি আমার দায়? নাকি সেই দায়টা যারা এই দায়িত্বে ছিল তাদের দায়? সেই দায় এখন কেন আমাদের ঘাড়ে আসলে চাপানো হচ্ছে? আমরা এত কিছুই চাই না, এত জটিল যেতে চাই না,
রাষ্ট্র হচ্ছে 32 করেছে, রাষ্ট্র এটাকে হচ্ছে কোন সেন্সে করেছে সেটা রাষ্ট্রের ব্যাপার। কিন্তু আমরা যদি ভুক্তভোগী শ্রেণী, শিক্ষার্থী, ক্ষতিগ্রস্ত শ্রেণী, যাদেরকে বয়সের ছাড়টা দেওয়া উচিত ছিল, তাদেরকে অন্তত একটা বারের জন্য হলেও যেন তারা হচ্ছে আবেদনের একটা সুযোগ করে দেয়। এটা রাষ্ট্রের কাছে আমাদের বিনীত অনুরোধ। এইটা যদি রাষ্ট্র না করে আমরা এখানে আত্মহত্যা করব। আসলে আমাদের কোনো পথ খোলা নেই আর। আমাদের কাছে রাষ্ট্র আসলে রক্ত পছন্দ করে। রাষ্ট্র আমাদের কাছে যদি বলতো যে হ্যাঁ আমরা হচ্ছে এই রক্তের বিনিময়ে আপনাদের এই দাবি মেনে নিব, আমরা প্রস্তুত, এখানে সবাই আমরা রক্ত দিতে প্রস্তুত, তবুও আমাদের ঘরে ফেরার মতো কোনো উপায় নেই। আমরা চাই যে আমাদের দাবি অনতি বিলম্বে বাস্তবায়ন করা। কত বড় নির্লজ্জ রাষ্ট্র, কত বড় বেহায়া রাষ্ট্র, কত বড় নির্লজ্জ কর্তৃপক্ষ! আমরা তাদের সাথে দেখা পর্যন্ত করতে পারি না। তারা শীতাতপ নিয়ন্ত্রিত হচ্ছে ঘরগুলোতে থাকে, যেখানে আমাদের কান্নার শব্দগুলো তাদের কাছে পৌঁছায় না, আমাদের কষ্টের কথাগুলো তাদের কাছে পৌঁছায় না। আমরা বোনেরা 9 দিন যাবত এই রাজপথে অবস্থান করছি। তাদের ঘরে কি মা বোন নেই? হ্যাঁ, তাদের লজ্জা করে না যে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখানে অবস্থান করতেছি, তাদের লজ্জা করে না? হ্যাঁ, নির্লজ্জ রাষ্ট্র, নির্লজ্জ বেহায়া রাষ্ট্র, এত ছোট আত্মার, এত ছোট লোক রাষ্ট্র আমি আর কোথাও কখনো দেখিনি। করোনার পরবর্তী সময়ে পৃথিবীর অনেক দেশে স্টুডেন্টদেরকে চাইতেই হয়নি, বয়সের একটা ছাড় দিয়েছিল। আর আমার রাষ্ট্র কি করেছে? আমার রাষ্ট্র ওই যে বাণিজ্য করেছে, নিয়োগের বাণিজ্য করেছে। কারণ ওদের পকেট ভারী করতে হবে, ওদের দেশ বিদেশে ওদের প্রপার্টি দরকার, ওদের আমাদের জীবনের বিনিময়ে ওরা হচ্ছে এই প্রপার্টিগুলো কিনতেছে। আমাদেরকে আজকে কত করুণ অবস্থায় এসে দাঁড় করেছে। দেখেন, একজন সুবিধাভোগী নাগরিক কখনো আসবে রাজপথে? আমরা কেন রাজপথে আসছি? কারণ আমরা নিরুপায়। যখন আমি কোনো জায়গায় আমি যে যোগ্য সেই প্রমাণটা রাখার সুযোগ পাচ্ছি না, শুধুমাত্র